উত্তরবঙ্গে আমরা সাধারণত যাই শান্তি খুঁজতে, পাহাড় দেখতে, কুয়াশা দেখতে এবং শহরের এই কোলাহল থেকে কিছুদিনের রেহাই পেতে। কিন্তু যদি বলি উত্তরবঙ্গের বুকেই এমন একটা জায়গা আছে যেখানে পৌঁছানো ইটসেলফ একটা অ্যাডভেঞ্চার, এমন রাস্তা যার প্রতিটি বাঁকের পর অপেক্ষা করে এক নতুন চমক, এমন একটা গ্রাম যেখানে থাকার মাত্র একটাই ঠিকানা, এবং এমন এক নীরবতা যা কখনো কখনো সৌন্দর্যের থেকেও বেশি ভয়ঙ্কর বলে মনে হয়। আজ আমাদের গন্তব্য সামসু, সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের কোলে লুকিয়ে থাকা এক অজানা পৃথিবীর খোঁজে, যেখানে মানুষের চেয়ে প্রকৃতির উপস্থিতি বেশি অনুভব করা যায়। আর বিশ্বাস করো, এই জায়গার সৌন্দর্য যতটা মুগ্ধ করে, এখানে পৌঁছানোর যাত্রাটা ততটাই অবাক করে। গতকাল দীর্ঘ পথ পেরিয়ে আমরা কলকাতা থেকে পৌঁছেছি শিলিগুড়িতে। কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছানোর ভিডিও আমার চ্যানেলে আগেও দেওয়া আছে, লিংক দেওয়া থাকলেও আই বাটনে। আজ থেকে শুরু হচ্ছে এই সফরের সবচেয়ে সুন্দর অংশ। তাহলে চলো পাহাড়ের ডাকে সাড়া দিয়ে শুরু করা যাক আমাদের সামসুর যাত্রা। গুড মর্নিং, আজকে ডে 2, উই আর অল রেডি। এখন বাজছে 7:45, 7টায় বেরোবো ভেবেছিলাম, 45 মিনিট লেট, বাট ওটুকু হয়ে থাকে, কিছু করার নেই। গাড়ি ওয়ার্ম আপ হচ্ছিল এতক্ষণ, গাড়ি ওয়ার্ম আপ করে গাড়িতে লাগেজ পত্র তুলে নাও উই উইল স্টার্ট আওয়ার জার্নি টুয়ার্ডস দ্য মাউন্টেন্স। বেশ এক্সাইটিং লাগছে আজকে। চলো চলো লেটস স্টার্ট দি জার্নি। আরে এখানে সবচেয়ে কাছে পেট্রোল পাম্প কোন দিকে আছে? গিয়ে কি ডান দিক? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আশিস দাদা, বাই। চলো মা গো মা, তোমার কি ছিল না, তুমি দেখাও দিলে না। তার পরেরটাই বললাম না কেন বলতো, দেখা দিলেই টাকা চাই, ওটা কানেক্টেড, ওটা ভুলে গেলাম। অফলাইন ম্যাপ ডাউনলোড করতে ভুলে গেছিলাম, অফলাইন ম্যাপস ডাউনলোড করছি, কারণ যেখানে যাব ওখানে হয়তো নেটওয়ার্ক কানেক্টিভিটি থাকবে না। অফলাইন ম্যাপস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। গলি থেকে বেরোতেই দেখি যে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড পুরো জমজমাট, চারিদিকে শুধু এক্সাইটমেন্ট। পাহাড়ে ঘুরতে যাওয়ার আনন্দ যেন এখানকার হাওয়ায় ছড়িয়ে আছে। কিন্তু তার আগে আমার সবচেয়ে বড় কাজ হলো আমার নর্থ স্টারের পেট ভরানো। এখনো 250 কিলোমিটার চলার মতো তেল আছে গাড়িতে, কিন্তু তাও রিস্ক না নিয়ে চুপচাপ ফুল ট্যাঙ্ক করে তারপর এগোবো এখান থেকে। 30 লিটার তেল ধরলো মোটামুটি, 38 লিটার। এখন গাড়ি ফুল ট্যাঙ্ক, আর কোনো চাপ নেই। এখন যশোমনাবের রথ সোজা সামসু যাবে। বাই দ্য ওয়ে, যে রাস্তাটা দিয়ে যাব ঠিক করলাম, এই রাস্তাটা মানে এই সামসু যাওয়ার 3টে রাস্তা আছে। একটা হচ্ছে মিরিক হয়ে, একটা হচ্ছে দার্জিলিং হয়ে, আর আরেকটা হচ্ছে কালিম্পং হয়ে। তো আজকে আমরা প্ল্যান করেছি দার্জিলিং হয়ে উঠবো, তুকভর টি গার্ডেন হয়ে বিজনবাড়ি হয়ে যাব। ফেরার সময় মিরিকের রাস্তাটা দিয়ে নামবো, পশুপতি মার্কেটেও যাব একবার। তো চলো, রাস্তায় আরো কথা হবে। কিছু দূর এগোতেই বুঝলাম ভিড়টা পুরোটাই ট্যুরিস্ট বাসেরই ছিল। শিলিগুড়ি শহর তখনও পুরো মাত্রায় জাগেনি, রাস্তাগুলো কিন্তু বেশ ফাঁকা। কিন্তু আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে নির্দ্বিধায় ভুল রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম। এক্ষুনি ব্লান্ডার অফ দ্য সেঞ্চুরি করছিলাম, মানে করতে করতে রিয়েলাইজ করেছি যে ব্লান্ডার করছি। গুগল ম্যাপস এর ভরসায় যাচ্ছিলাম, ও দেখছি আমাকে এর দিকে নিয়ে চলে যাচ্ছে, সেবকের দিকে, মানে আমাকে কালিম্পং হয়ে ঘুরে আসতে হবে। আমি তো সেটা দিয়ে যাবো না, আমি হিলকার্ট রোড দিয়ে উঠবো। তো ওই জন্য এখন গাড়ি ঘুরিয়ে হিলকার্ট রোডের দিকে যাচ্ছি, ওই দিক দিয়ে উঠবো। সত্যি রাস্তা যদি মিনিমাম একটু চিনি বলে বেঁচে গেছি, রাস্তাটা চিনতে পেরেছি। যদি রাস্তা না চিনতাম চাপ হয়ে যেত, অনেকটা গিয়ে বুঝতে পারতাম যে ভুল রাস্তা না, মানে অনেকটা ঘুরে যেতে হতো। এইখান থেকে আমাকে যেতে হতো ডান দিকে, মানে ওদিক থেকে আসার সময় বাঁ দিকে, আমি বিন্দাস সোজা চলে এসেছিলাম। I didn't realize, honest mistake. রাইট টার্নটা নিয়ে আমরা ধীরে ধীরে শিলিগুড়িকে পেছনে ফেলে এগোতে থাকলাম পাহাড়ের পথে। কিছুক্ষণ পর চোখে পড়ল এই ট্রিপের প্রথম পাহাড়। এই অনুভূতিটা সত্যিই ম্যাজিক্যাল। কতবারই তো দেখেছি, তাও সেই প্রথমবারের মতোই মনে হয়। এই জায়গাটা হচ্ছে নর্থ বেঙ্গল প্রেমীদের সবচেয়ে প্রিয় জায়গা। এইখান থেকে ডান দিক নেয় মানুষে, কিন্তু আমরা সোজা গিয়ে ডান দিক। এইটার জন্যই তো এত দূর থেকে আসা। এইসব জায়গায় গাড়ি চালিয়ে না মন ঠান্ডা হয়ে যায়। কি
সুন্দর রাস্তাটা, ওয়াও। রাস্তার কন্ডিশন মোটামুটি মাখন বললেই চলে। যেই রাস্তাটা দিয়ে আমি হিলকার্ট রোড ধরবো ভেবেছিলাম, কিছু দূর গিয়ে সেই প্ল্যান পুরো ফ্লপ, কারণ রাস্তা বন্ধ। তাই মিরিকের রুট নেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই। জানো তো, রোড ট্রিপের এই ব্যাপারটাই না আমার সবচেয়ে প্রিয়। প্ল্যান মাফিক কোনো দিনও সব কিছু হবে না। যাই হোক, রাস্তা বন্ধ, ফলে আমাদের প্ল্যানটাও পুরো উল্টে গেল। ফেরার রাস্তা দিয়ে যাব আর যাওয়ার রাস্তা দিয়ে ফিরব। নর্থ বেঙ্গল বহুবার এসেছি, কিন্তু এই মিরিকের রাস্তায় এই প্রথম। আমাদের পশ্চিমবঙ্গের বুকেই এত সুন্দর রাস্তা আছে আমার জানাই ছিল না। রাস্তায় যেতে যেতে এই একটা পুরো ইউ টার্ন পড়ে, দেখাচ্ছি, দিস ইজ দ্য টার্ন। এই যে এই ঘুরে রাস্তাটা এই দিকে উঠছে। ছায়ায় আপাতত গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, বাট লুক এট দ্য ভিউ। এই যে নিচ দিয়ে পুরো তিস্তাটা বোঝা যাচ্ছে, আর দূরে হচ্ছে পুরো ফ্ল্যাটস। এই যে দূরে হচ্ছে ফ্ল্যাটস। আমরা পাহাড়ে বেশ অনেকটা উপরে উঠে এসেছি। কি অসাধারণ লাগছে দেখতে জায়গাটাকে। ওই যে নিচে দেখা যাচ্ছে ওই জায়গাটাতে কোথাও একটা দুধিয়া ব্রিজ। এই শিলিগুড়ি টু মিরিক রোডের যে অবস্থাটা রাস্তাটার খুবই ভালো, কিন্তু মাঝে মাঝে জায়গাটা এক্সট্রিমলি সরু হয়ে যায়। মানে আমার গাড়ি নিয়ে পেরোতে অসুবিধা হচ্ছে, এত পাতলা হয়ে যায়। তার মধ্যে আবার লরি আসছে উপরে, তো দেখে শুনে চালাতে হবে। বাকি হিলকার্ট রোড কিংবা কালিম্পং যাওয়ার যে সেবক দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তাটার থেকে অনেক চওড়া। এই রাস্তাটা বেশ পাতলা। অভিযোগ জানানোর সাথে সাথেই যেন অ্যাকশন নেওয়া হয়েছে। আমার সামনের রাস্তা এখন বেশ চওড়া এবং অনেকটা কমফোর্টেবল। মিরিক যাওয়ার পথ ধরে এগোতে এগোতে মনে হচ্ছিল মেঘগুলো যেন ছুটি নিয়ে কোথাও ঘুরতে গেছে, আর এই সবুজে ঢাকা পাহাড় একে একে নিজেদের গল্প বলবে বলে অপেক্ষা করছে। চা বাগানের মধ্যেই ছোট্ট ছোট্ট গ্রাম, এবং এই দৃশ্যের সাথে এই দুপুরের আলো মিলে এক অসাধারণ সিনারি তৈরি করেছে। এই রাস্তাটা এর আগে আমি কোনোদিন আসিনি। এখন আমি শুধু ভাবছি কেন আসিনি। আমাদের হোমস্টের মালিক বলে দিয়েছিল কি अगर आप इस रास्ते से आएंगे तो ये सबसे ज़्यादा सुंदर रास्ता है, एंड ही इज़ एब्सोल्युटली राइट। অসাধারণ রাস্তাটা एंड द व्यूज, वेट। ঠান্ডা হাওয়া আর রোদের কোমল তাপের বোঝাপড়ার সাক্ষী থেকে আমরা আবার রওনা হলাম। চা বাগান আর পাইন গাছের মাঝ দিয়ে চলে যাচ্ছে আঁকা বাঁকা পথ। গাড়ি চলছে আর আমরা চুপচাপ বসে সেই দৃশ্য দেখছি। আমাদের কথা যে কোথায় হারিয়ে গেছিল বলতে পারবো না। অবশেষে পৌঁছালাম মিরিক। এখানে এই জায়গাটাই তো না, একটা খোলা দেখে জায়গায় দেখে এখন একটু ব্রেকফাস্ট করবো, মানে মোমো চা খাবো, খেয়ে দিয়ে আবার এগোবো পশুপতি নগরের দিকে। মানে পশুপতি নগর না, পশুপতি নগর তো নেপাল। যেতে যেতে রাস্তার বাঁ ধারে পড়ে মিরিক লেক। ব্যাস, আমার নর্থ স্টার জায়গা দেখে ঠিক দাঁড়িয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে মিরিক লেকের ধার দিয়ে যাচ্ছি, তো এত কাছে যখন এসছি লেকের একটু সময় না কাটালে হয়। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপর আবার এগোবো। মিরিকে থাকার প্ল্যান করলে হয়তো এই লেকের ধারেই সারাটা দিন সময় কেটে যেত, কিন্তু আনফর্চুনেটলি এই যাত্রায় মিরিক লেককে কিন্তু আর সময় দেওয়া যাবে না। রাস্তায় যেতে যেতেই সিলভার স্পুন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বলে একটা ছোট্ট ধাবা পড়ে। ধাবা না, এটা ছোট্ট একটা ক্যাফেই বলা যায়। ভেতরেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বাইরেও আছে। আমরা এই রোদ পোহানোর জন্য বাইরে বসেছি। তো এখানে পাহাড়ের কুইন্টেসেনশিয়াল থুপ্পা, মোমো অ্যান্ড কফি, সেটা খেয়ে দিয়ে আবার এগোবো। ওই দেখো, সকাল সকাল গাছের মাঝখান দিয়ে চাঁদ মামাকে দেখা যাচ্ছে। তো এই সকালের মিঠে রোদ পোহাতে পোহাতে আমরাও আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেললাম। তো ভালোই একটা বেশ ভারী ব্রেকফাস্ট হলো, টেস্ট কিন্তু ভালো ছিল। 400 টাকা বিল হলো। তো খাওয়া দাওয়া করে এখন আমরা এগোবো টুয়ার্ডস পশুপতি ফটক। দৃশ্য দেখতে আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে পেটে ইঁদুর দৌড়চ্ছিল আমরা খেয়ালই করিনি। খেয়ে দিয়ে এখন বেশ আরাম লাগছে। যাকে
সামনে আমরা যে স্পটটায় দাঁড়াবো সেটা বোধহয় এই মিরিক টু পশুপতি ফটক রাস্তার সবচেয়ে সুন্দর স্পট। এখন একটা আনবিলিভেবলি সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি। কেন বলছি ওয়েট। পুরোপুরি চা বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি। দূরে যে নদীটা দেখা যাচ্ছে ওটা তিস্তা। মিষ্টি হাওয়া দিচ্ছে আর রোদ্দুরটা গায়ে অসাধারণ লাগছে। না, এখানে পাখির চোখে একটু না দেখলে হবে না। ওড়াই একটু, ড্রোন পাখিকে ওড়াই। আর ওই যে সুন্দর করে আমার গাড়িটাকে ওই দিকটায় পার্ক করে দিয়েছি। কি অসাধারণ রাস্তাটা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে আমরা এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম যে হাতে কম সময় থাকা সত্ত্বেও গোটা একটা ঘন্টা এই গোপালধারা টি এস্টেটকে দিয়ে দিলাম। যাই হোক, সামনে আর একটু এগিয়েই বাঁদিকে পড়বে পশুপতি ফটক। এই যে বাঁদিকে নেপাল ঢুকে যাচ্ছে, কিন্তু আমরা যাব ডান দিকে, টুয়ার্ডস ইন্ডিয়া। নেপালের এত কাছে এসছি যখন, একবার ঢু তো মারতেই হবে। কিন্তু সেই ঢু মারার জন্য গাড়ি রাখতে হলো প্রায় 1 কিলোমিটার নিচে। গাড়ি বেশ নিচেই রাখতে হয়েছে, একটু দূরেই রাখতে হয়েছে, কারণ সামনে পুরো গাড়ির লাইন। তো এখান থেকে কিছু যদি দেখি কেনাকাটা করা যায়, কেনাকাটা করে নিয়ে তারপর সামসু উঠবো। আপাতত পশুপতি ফটক ফর ইউ অ্যান্ড দ্য ট্রাফিক। বোর্ডের পেছনে কি লেখা? ওয়েলকাম টু নেপাল। এবছরে সেকেন্ড টাইম নেপাল ঢুকলাম, বাট জাস্ট আইডি চেক করলো, ব্যাস দ্যাটস ইট। এখন এখানে কিছুক্ষণ ঘুরে কিছু শপিং করে আবার এগোবো। চলো। নেপালের ভেতরে গিয়ে পশুপতি মার্কেট থেকে কিছু শপিং করে কেনাকাটা করে এখন যাচ্ছি সামসু। আমার যা ধারণা ছিল ওখান থেকে দেখাচ্ছে যে 8 ঘন্টা লাগবে এইখান থেকে। হোমস্টের মালিক ফোন করে বললো এখান থেকে এখনো 2-2.5 ঘন্টা লাগবে, নতুন পাঠাচ্ছে, লোকেশন পাঠাচ্ছে। তো দেখা যাক কতক্ষণ লাগে। বাট মস্তি হচ্ছে, আজকে মাঝখান থেকে যা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাচ্ছি, মানে আনবিলিভেবল ভিউজ পাচ্ছি। আর কিছু দূর এগোলেই সামনে পড়বে সীমানা ভিউ পয়েন্ট। শুনেছি এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ পাওয়া যায়। কতটা সত্যি মিথ্যে যাচাই করিনি, কিন্তু ওখানে পৌঁছে একদম স্পষ্ট হয়ে গেল। আমাদের নেক্সট স্টপ মানেভাঞ্জান। মেন রাস্তা চলে যায় সোজা লেপচা জগৎ, কিন্তু আমরা ঘুরলাম বাঁদিকে। গাড়ি ঘোরানোর পরপরই বুঝলাম যে এই রাস্তাটার জন্য আমি তৈরি ছিলাম না। কিন্তু চোখের সামনে স্বর্গীয় রূপ নিয়ে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু ওই সৌন্দর্য দেখতে গিয়ে যদি এক মুহূর্তের জন্যেও রাস্তা থেকে চোখ সরে, তাহলে কিন্তু আমরা সোজা খাদে। রাস্তা এতটাই সরু যে দুটো গাড়ি পাশাপাশি যেতে হলে দুজনেরই একদিকের চাকা রাস্তা থেকে নামিয়ে দিতে হবে। আর এই পথ কিন্তু শুধু সরু নয়, সাথে ভীষণ খাড়াইও। এখানে ভুলভাবে ব্রেক ব্যবহার করলে গাড়ির ব্রেক কিন্তু ফেল করে যাবে। তাই তোমরা যারা এই রাস্তায় আসার কথা ভাবছো, তারা কিন্তু ইঞ্জিন ব্রেকিংটা প্র্যাকটিস করে তবেই এসো। এবার এই ইঞ্জিন ব্রেকিং জিনিসটা কি সেটা একটু পরে বলছি। এই রাস্তাটায় ছোট গাড়ি নিয়ে আসা ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস।
মানে ভাঞ্জানের নাম হয়তো তোমরা সকলেই শুনেছ, কিন্তু এবার আমরা যেদিকে যাচ্ছি তার নাম হয়তো তোমাদের অনেকের কাছেই নতুন হবে, মাজুয়া। স্থানীয় একজনকে মাজুয়ার রাস্তা জিজ্ঞেস করতে গিয়েই জানতে পারলাম আর সামনে রাস্তা আরো খারাপ। এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে, হ্যাঁ এই রাস্তা দিয়ে হ্যাঁ। কিছু দেখা যাচ্ছে না। ওয়েলকাম, বললাম না সাংঘাতিক অফরোড। এই হচ্ছে অফরোড। চারপাশের মতো রাস্তা। চারকলের বাবা এটা বে, এখান থেকে একটা ঝর্ণা পড়ে। অফরোডিং, মাই গড, দিস ইজ কল্ড অফরোডিং। না কোনো সাইনবোর্ড, না কোনো মাইল ফটক। অফলাইন ম্যাপসও এখানে ঠিকঠাক কাজ করছে না। গোটা রাস্তায় মাত্র দুটো গাড়ি দেখতে পেয়েছি। অনেস্টলি বলছি, মনে হচ্ছিল এখানে যদি কোনো সমস্যায় পড়ি, হেল্প পেতে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। এই ভাবতে ভাবতেই আমি কখন যেন একটা ভুল রাস্তায় ঢুকে পড়েছি। ভগবানের দূতের মতো একজন মানুষ এসে আমাকে ঠিক রাস্তাটা বলে দিল তো বটে, কিন্তু সেই ঠিক রাস্তায় যেতে গেলে আমাকে এই সরু রাস্তায় খাদের ধারে ইউ টার্ন নিয়ে একটা নালা পেরিয়ে পাহাড়ে উঠতে হবে। এবং এই পাহাড়ে ওঠা মানে জেসে ওঠা নয়, এক্সট্রিম চড়াই। আরও ব্যাপারটাকে চ্যালেঞ্জিং করে দেয় এই জিনিসটা যে এই রাস্তাটা পুরো নুড়ি কাকড়ের তৈরি। একটু বেশি অ্যাক্সিলারেট করলেই গাড়ি স্কিড করে যাওয়ার ভয় আছে। তাই প্রতিটা সেকেন্ডে ক্যালকুলেট করে গাড়ি চালাতে হচ্ছিল। কতটা স্পিড রাখবো, কোথায় কাউন্টার স্টিয়ার করব, কোথায় ব্রেক না ধরে গিয়ার দিয়ে ম্যানেজ করব। মনে হচ্ছিল আমার এতদিনকার ড্রাইভিং এক্সপিরিয়েন্সের যেন পরীক্ষা নেওয়া হচ্ছে। মানে মেঘালয়াতে এর কথা মনে পড়ছে, গাড়ি চড়ার রাস্তাটা ওটা এর থেকেও খারাপ ছিল। এগিয়ে গিয়ে বোধহয় ভালো রাস্তাটায় পড়বে। কথাতে আছে, আশায় বাঁচে চাষা। চাষি তো নই, কিন্তু ভালো রাস্তার আশা এবার আমিও করছিলাম। কিছুক্ষণের মধ্যেই সেই আশা পূরণও হলো। কিন্তু এখানে তোমরা জিজ্ঞেস করতে পারো যে এই সামনের গাড়িটা ভালো রাস্তা পেয়ে রিভার্সে কেন যাচ্ছে। আসল কথা হলো, রাস্তাটা এতটাই সরু যে গাড়ি একটু লম্বা হলে এখানে ঘোরানোর জায়গা নেই। তাই আগে রিভার্স করে একটা মোড় অবধি নিয়ে গিয়ে তবে গাড়ি ঘোরাতে পারবে। নিকল জায়গা। আমার জন্য যদিও এসব সমস্যা নেই, এই জন্যেই আমার নর্থ স্টার এত প্রিয়। ও হ্যাঁ, ওয়েলকাম টু মাজুয়া। মাজুয়া গ্রামটা পেরোনোর পরে খানিকটা কিন্তু বেশ ভালো রাস্তা, পুরোপুরি কংক্রিটের রাস্তায় এবং কোনো গাড্ডা খোড্ডা নেই। কিন্তু এই সুখ বেশিক্ষণ টিকলো না, কারণ এই রাস্তাটা শেষ হয়ে আবারও চালু হলো সেই জঙ্গলের রাস্তা। কি রাস্তা রে ভাই, ও মাই গড। এখানে একটা হোমস্টে আছে। মাজুয়া পেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো লামাগাঁও, এবং এই লামাগাঁওয়ের রাস্তাটা পুরোপুরি নর্থ বেঙ্গলের জঙ্গলের ভেতর দিয়ে। যেই অফরোডিং এর এক্সপিরিয়েন্স খুঁজতে মানুষের লাদাখে যায়, সেই এক্সপিরিয়েন্স যে আমাদের নর্থ বেঙ্গলেই লুকিয়ে আছে ভাবতে পারিনি। কেমন লাগছে রাস্তাটা? আমার তো ভাই এপিক লাগছে, মানে আনবিলিভেবল লাগছে। বিশাল মুস্তি আসছে রাস্তাটা চালাতে। আরেকজনের যদিও অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু আমার গাড়িরও বা কি অবস্থা আমি জানি না, কিন্তু মানে ইটস ওয়ার্থ ইট। যা লাগছে, যা মুস্তি হচ্ছে এই রাস্তাটা দিয়ে গাড়ি চালাতে। লামাগাঁও আর বেশি দূর নয়। রাস্তা ভাঙা হলেও এই রাস্তায় কিন্তু একটা অদ্ভুত ইউনিক এক্সপিরিয়েন্স হলো আমার। রাস্তা করার কাজ চলছে এবং কদিনের মধ্যেই হয়তো এখানে রাস্তাঘাট ভালো হয়ে যাবে, কিন্তু নর্থ বেঙ্গলের এই ট্রুলি অফ বিট ফিলিংটা হয়তো আর পাওয়া যাবে না। जो सीधा ऊपर ही चले जाना, है तो स्वर्ग पहुंच जाते हो। इतना ऊपर। লামাগাঁও পৌঁছে কিছুক্ষণ এদিক ওদিক করেই বুঝলাম
যে আমরা হারিয়ে গেছি। কয়েকজন স্থানীয়কে জিজ্ঞেস করতেই তারা বলল, এই রাস্তা দিয়ে সোজা উঠে যাও পাহাড়ের ওপরে, তোমরা সামসু পৌঁছে যাবে। এবার একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদেরকে বোঝাই, ইঞ্জিন ব্রেকিং। সহজ ভাষায় ইঞ্জিন দিয়ে গাড়ির স্পিড কন্ট্রোল করাকেই ইঞ্জিন ব্রেকিং বলে। মানে ধরো থার্ড গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে নামালে গাড়ি নিজের থেকেই স্লো হয়ে যায়, সেইটাই ইঞ্জিন ব্রেকিং। এটা ইউজ করলে ব্রেকের উপর চাপ কম পড়ে এবং ব্রেক ফেলের চান্স অনেকটা কমে যায়, এবং এরকম খাড়াই রাস্তায় এটা ভীষণ ইউজফুল। চলো আবার আজকের গল্পে ফেরা যাক। বুকিংয়ের সময় আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি গাড়ি নিয়ে যাব কিনা। হ্যাঁ বলার সাথে সাথেই তার ঠিক পরের প্রশ্নটা ছিল যে আমি কি গাড়ি নিয়ে যাব। থার শুনে অবশ্য মালিক বেশ কিছুটা আশ্বস্ত হয়েছিল। উনি কিন্তু আগেই একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছিল যে শেষ 500 মিটার রাস্তা কিন্তু খুবই খারাপ, এবং এক্সপিরিয়েন্স না থাকলে এই রাস্তায় গাড়ি নিয়ে না আসাই ভালো। আমি সত্যি বলতে একটু অফেন্ডেড হয়েছিলাম, উনি আমাকে চেনেন না, উনি এত বড় কথা বলে দিলেন। কিন্তু ওখানে পৌঁছে আমি বুঝতে পারলাম যে উনি যেটা বলেছেন উনি সেটা কেন বলেছেন, এবং সত্যি এক্সপিরিয়েন্স ছাড়া এই রাস্তায় এলে গাড়ির কিন্তু অনেক ক্ষতি হতে পারে। যাই হোক, সব চ্যালেঞ্জ বাধা বিপত্তি পেরিয়ে আমরা অবশেষে পৌঁছালাম সামসু। অনেক কষ্টে এসে তো ফাইনালি হোমস্টেতে পৌঁছালাম। তো দীপেনজি আগে এসে দেখিয়ে দিল ওই দিকটা দিয়ে আমরা এসছি, ওটা হচ্ছে নেপালের সীমানা ভিউ পয়েন্ট, মানে সীমানা ওই দিকে। এর পেছন এটা হচ্ছে এই পাহাড়ের যে জঙ্গলটা, এটা হচ্ছে পুরো সিঙ্গালীলা ফরেস্ট, এর পেছনেই হচ্ছে ধোত্রে। এইটা হচ্ছে দার্জিলিং, রাত্রিবেলা যখন আলো জ্বলবে দেখাবো, দিস ইজ দার্জিলিং। তার পেছনে কালিম্পং। এইটা পুরো সিকিম চারিদিকটা দেখতে, এই যে দেখতে পাচ্ছিস ওইদিকে যেটা হচ্ছে দ্যাটস অ্যালপেন গ্লো। হ্যাঁ দ্যাটস অ্যালপেন গ্লো, এই যে পুরো অ্যালপেন গ্লোটা দেখা যাচ্ছে। হ্যাঁ ওগুলো পুরো নর্থ সিকিমের পাহাড়ি। আর এই যে আমাদের পেছনে তো আমাদের ক্রাউন জুয়েল কাঞ্চনজঙ্ঘা। নিচে যে লাল ছাদের বাড়িগুলো দেখা যাচ্ছে আমাদের ওটাই এবারে রাস্তা না। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এই জায়গাটা কতটা অফবিট। এবার কেন এতটা অফবিট জায়গায় আসা সেটা নিজের চোখেই দেখে নাও। এই হচ্ছে সামসুর এখনকার পরিবেশ। And এই যে আমাদের হোমস্টেটা, কি অসাধারণ লাগছে না দেখতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার আর আজকে শরীরে ক্ষমতা নেই, ফলে আজকের পর্ব এখানে শেষ করছি। কালকে পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো, এখানে লোকাল কিছু সাইট সিন আছে সেগুলো দেখাবো। তো চলো আজকের মতো এই অবধি, দেখা হবে আগামীকাল।